এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। এরই মধ্যে ডাকসুতে প্যানেল ও প্রার্থী নিয়ে ব্যস্ততা বেড়েছে ছাত্র সংগঠনগুলোর ভেতরে। ডাকসু নির্বাচনের দিনক্ষণ এগোনের সঙ্গে সঙ্গে সবার এখন নজর ছাত্র সংগঠনগুলোর প্যানেল ও প্রার্থী বাছাইয়ের দিকে। জোট গঠন, যোগ্য প্রার্থী নির্ধারণে ছাত্র সংগঠনগুলো ব্যস্ত সময় পার করছে। নিজ দলের প্রতিযোগীর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের ব্যাপারেও চলছে আলাপ আলোচনা এবং রাজনৈতিক মন্তব্য পাল্টা মন্তব্য, যুক্তি পাল্টা যুক্তি। এর বাইরে আছে প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার করা। এসব নিয়ে আমরা আজকে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদেক কায়েম। আমার ডান পাশে আছেন তিনি। সাদেক কায়েম, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আলোচনা করতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। আবিদুল ইসলাম খান, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমার সর্ববামে আছেন মেঘমল্লার বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি প্রথমে সাদিক কায়েমকে দিয়ে শুরু করতে চাই। জনাব সাদিক কায়েম, আপনারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ডান বাম সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করলেন। সর্বশেষ গত বছর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফার আন্দোলন, স্বৈরাচারের পতন, সব কিছু আপনারা একসাথে করলেন। তারপরে হঠাৎ কি হলো যে বিভাজন, বৈরিতা, যেখানে ঐক্য এবং সবাই একসাথে কাজ করার একটা পরিবেশ তৈরি হলো দীর্ঘ বছর পরে, সেখানে হঠাৎ এই ছন্দপতন কেন, কিভাবে শুরু হলো? ধন্যবাদ। এনটিভি সংলাপ প্রতিদিন যারা এখন দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। দেখেন, গত 16 বছরে বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। আমরা সবাই মজলুম ছিলাম। এখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এখানে আমরা সর্বস্তরের মানুষরা এক ধরনের জিম্মি অবস্থায় ছিলাম। তো এই জুলাই বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। আন্দোলন যখন শুরু হয়েছিল, এটা স্বতঃস্ফূর্ততার সাথে অর্গানিকলি শিক্ষার্থীরা এখানে এঙ্গেজ হয়েছে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল। এবং খুনি হাসিনা যখন এই আন্দোলনকে ফ্রেমিং করেছিল যে যৌক্তিক একটি আন্দোলনকে রাজাকারের সাথে, এবং সেদিনের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। এবং খুনি হাসিনা যে এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছিল, সেই ফেসিবাদের মূলত কবর রচনা হয় 14 তারিখ তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে। এবং পরবর্তী দিন ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে, এবং এর পরবর্তী প্রেক্ষাপট আমরা জানি। 16 তারিখ আবু সাঈদ সহ সারা দেশে 6 জন ভাই শহীদ হয়েছিল। এবং পুরো আন্দোলন জুড়ে এখানে আমরা যখন একত্রিত হয়েছিলাম, আমরা এখানে দেখি না কে কোন পরিচয়, আমাদের সবার কমন পরিচয় ছিল আমরা সবাই মজলুম। এবং প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা কমন গোল নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছি। আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, এবং 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো জুলাই বিপ্লব পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। সে আলোকে আমাদের বাংলাদেশটা বিনির্মাণ হবে। গত 54 বছরে যে সমস্ত জায়গায় ফেসিবাদের উপাদানগুলো ছিল, যে কারণে বাংলাদেশ বারবার আমরা ব্যর্থ হয়েছি, আমাদের ন্যাশনাল কনসেনসাস যে কারণে বারবার ব্যর্থ হয়েছে, তো এই জায়গায় আমরা একটা জাতীয় ঐক্যমত তৈরি করব। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বলতে পারি আমরা দায়িত্বশীল আচরণ করেছি। এক বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখেন, আমরা সবসময় ঐক্যের কথা বলেছি। আমরা কীভাবে নেশন বিল্ডিং নিয়ে কাজ করা যায় সে কথাগুলো বলেছি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাকে কীভাবে ধারণ করা যায় সেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি। শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা জনপরিসরে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং সামগ্রিকভাবে যেন ঐক্য নষ্ট না হয় সেই জায়গায় যত ধরনের কাজ করা দরকার সেই কাজগুলো আমরা করার চেষ্টা করেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী এখানে যাদেরকে আমরা সরকারে পাঠিয়েছি, যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর তারা সরকারে বসেছে, আমাদের কাছে মনে হয়েছে তারা এই জুলাই বিপ্লবটাকে সঠিকভাবে ধারণ করে নাই।
এবং যে ছাত্র প্রতিনিধিরা আমরা সব ম্যান্ডেট দিয়ে তাদেরকে পাঠিয়েছি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে, সেই ছাত্র প্রতিনিধিরাও দেখা গেছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ঠিকমতো ধারণ করতে পারে নাই। তাদের কাছে দলীয় স্বার্থ অথবা ব্যক্তিগত স্বার্থ অনেক বেশি ফোকাস মনে হয়েছে। তো পাশাপাশি আমাদের ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রেও দেখা গেছে দায়িত্বশীল যে আচরণ করা দরকার ছিল, অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের এই বিভাজনমূলক আচরণ আমরা করেছি, যে কারণে এই বিভাজনমূলক আচরণ এইগুলোকে ক্যাশ করে পতিত ফেসিস্ট এবং এখানে যারা বাংলাদেশে কালচারাল ফেসিস্ট যারা আছে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত এখন পর্যন্ত করছে। তো সে জায়গা থেকে আমরা এখন পর্যন্ত আশাবাদী, 1 বছর যাওয়ার পরও প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অনেক ফারাক আছে। এরপরও আমি মনে করি আমাদের মতের মধ্যে হচ্ছে অনেক দ্বিমত থাকতে পারে, আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। কারণ এইবার যদি আমরা ব্যর্থ হই, আমরা যদি একটা বাংলাদেশ ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে ব্যর্থ হই, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি নতুনভাবে ঢেলে সাজাতে না পারি, তাহলে পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। তো আমরা একটু আবেদুল ইসলাম খান আপনার কাছে যাই। একসাথে আন্দোলন করলেন, সব কিছু হলো, এখন এই বিভেদের ছাত্র রাজনীতিটা শুরু হলো কবে থেকে, কিভাবে, যদি সংক্ষেপে বলেন, তারপরে দেন আমরা আমাদের ডাকসু নির্বাচনের দিকে যাব আলোচনাটায়। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির যারা দর্শক বৃন্দ আছেন আপনাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দুপাশে যে অতিথি আছেন আপনাদের প্রতি আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ঐক্যের যে ভিনিষ্টের জায়গাটা দেখেন, আমি সব সময় এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমি একটা বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছি। একটা গণঅভ্যুত্থান কখনো একক পরিকল্পনা কিংবা নেতৃত্বের মধ্য দিয়ে হয় না। একটা গণঅভ্যুত্থান ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়, যেটা হচ্ছে যে আপনার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, ডাক্তার, সাংস্কৃতিক কর্মী, তারপর হচ্ছে যে সাংবাদিক, সকল অংশগ্রহণের মধ্য দিয়ে সেটা হয়েছে। এখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কীভাবে বিভক্তিটা সৃষ্টি হলো দেখেন, আমরা কি আন্দোলনটা করেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যে ব্যানার ছিল সেই ব্যানার থেকে কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করেছি। হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার ছিল, এই ব্যানারের বাইরেও কিন্তু বিহাইন্ড দ্য সিনে কিছু পরিকল্পনা হয়েছে। যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 জুন থেকে পরিকল্পনা করে কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ নামে আমাদের আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল। কারণ একজন রাজনৈতিক আমাদের একটাই টার্গেট ছিল, হাসিনা পতন ছাড়া কোনো আইন অথবা কোনো সংস্কারের সমাধান নয়। যার ফলশ্রুতিতে একটা গণ আন্দোলনকে, একটা গণদাবিকে গণ অভ্যুত্থানের রূপ দেওয়ার পরিকল্পনা আমাদের 5 জুন থেকে সেটা ছিল। 7 জুন আমরা আনুষ্ঠানিক সেই গ্রুপ আপনার হচ্ছে যে তৈরি করি, এবং সেই গ্রুপের দেখেন, সেই গ্রুপ থেকেই কিন্তু 14 তারিখ রাতে হাসিনাকে রাজু ভাস্কর্য থেকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেমেয়েরা সেদিন রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। যেখানে আমরা স্বৈরাচার স্লোগান তুলেছিলাম, সেখানে বিপরীতে কিন্তু স্লোগানকে পরিবর্তন করে দিয়ে একটা অংশ বলেছিল, না কে বলেছে সরকার হবে। তো সেই রাতে কিন্তু আমরা রাজনৈতিক ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলাম এবং বিশাল রিস্ক নিয়েছিলাম। তাহলে এখন সামগ্রিক প্রত্যেকের এক এক জায়গা থেকে এক একজনের রোলটা এক এক রকমের ছিল, যার ফলশ্রুতিতে একটা সময় এসে সকল দাবি এক মোহনায় রূপান্তরিত হওয়ার ফলেই কিন্তু গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং হাসিনার মতো ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য সকল সংগঠন কিংবা যে ব্যক্তিগুলো ছিল, গণঅভ্যুত্থানে প্রত্যেকের স্টেক ছিল। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সোজা ভাষায় গিয়েছে। আমরা বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করেছি। শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন কর্তৃক আমাদের উত্থান নয়, 2015-16 সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত আমরা কিন্তু রাজপথে গণতন্ত্রকে এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য রাজপথে আমরা জীবনযাপন করেছি। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যখন হাসিনার পতন হলো, আমার স্বপ্ন ছিল আমি রাজপথে ঘুমাবো, যেদিন হাসিনা চলে যাবে। সেদিন কিন্তু বৃষ্টি ছিল। আমি শাহবাগ থানার সামনে, আমার কথাটা বলতে দেন। তো শাহবাগ থানার ঘুমানোর পরে কিন্তু আমরা সোজা বাসায় গিয়েছি। আমরা কিন্তু সরকারে যাইনি, আমরা কোনো মন্ত্রণালয়ে গিয়ে কিন্তু ঠিকাদারি করিনি, আমরা বিভিন্ন হচ্ছে যে জায়গায় গিয়ে লবিং তদবির করিনি। তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলো চরিত্র ছিল, যতগুলো স্টেক ছিল,
সবগুলো স্টেক কোনো না কোনোভাবে তাদের চরিত্র হারিয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য প্রতিনিধি হিসেবে খুব অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা আমাদের সেই অনধিকার চর্চা করেন এবং চরিত্র হারাইনি। এখন গণঅভ্যুত্থান পরবর্তী সময় আপনি বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ফারাকটা হয়েছে আপনি দেখবেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় হাসিনা চলে গেছে, দখলদারিত্ব চলে গেছে, হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার এই ছাত্র সংগঠনের গুপ্ত অবস্থায় যারা ক্যাম্পাসে রাজনীতি করেছে একটা দীর্ঘ সময় ধরে, গুপ্ত অবস্থায় ক্যাম্পাসে রাজনীতি করে ছাত্রলীগ চলে গেছে, তারা কিন্তু ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ থেকে তারা সেই ছাত্রলীগের ছাত্রলীগের মতো করেই তারা আবার হলগুলোতে বিভিন্ন ছাত্র প্রতিনিধি, এই প্রতিনিধি নামে আচ্ছা যে অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে বিশেষ করে শিবির যেটা করেছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলো বাধা প্রদান করেছে, ছাত্র রাজনীতি চলবে না। তারা যেখানে আজকে আমি আবিদ আপনার সামনে কথা বলছি কেন, ছাত্র রাজনীতিকে মোকাবেলা করে, আজকে রাজনীতিকে মোকাবেলা করে আমি আজকে আবিদ হয়েছি পরিস্থিতি ফেস করে, এজন্য আজকে আপনি আমাকে এখানে ডেকে এনেছেন, আমি কথা বলছি। এবং এই দুঃসময়ে, রাষ্ট্রের এই দুঃসময়ে যারা ছাত্র রাজনীতি করেছে তারাই কিন্তু 14 তারিখ রাতে হাসিনাকে গোটা বাংলাদেশব্যাপী স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে। এটা কিন্তু জেনারেল স্টুডেন্টের পক্ষে সম্ভব নয়। যেই ছেলেটা হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল, পরের দিন কিন্তু তার ইরাকি মাঠের বাসাকে তছনছ করা হয়েছিল। সুতরাং একটা জেনারেল স্টুডেন্টের পক্ষে যতটা সহজ ছিল এই আন্দোলনে জেনারেলাইজেশন হওয়া, আমাদের রাজনৈতিক একজন ব্যক্তি হিসেবে আমাদের জন্য ততটাই ডিফিকাল্ট ছিল। তাহলে আজকে যেখানে একটা স্টুডেন্ট, আমরা কিন্তু ছাত্র রাজনীতির মধ্য দিয়েই আজকে ম্যাচিউরড হয়েছে এবং সিদ্ধান্ত নীতিগুলো শিখেছি, আজকে তারাই আজকে শিবির তাদের আধিপত্য বজায় রাখার জন্য ক্যাম্পাসগুলোতে একটা নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না। পরবর্তীতে দেখলাম তারা যে কমিটি প্রকাশ করেছে, বাধ্য হয়ে এই অপচেষ্টায় যখন ব্যর্থ হলো, তারা যখন কমিটি প্রকাশ করেছে, যখন গিয়ে দেখলাম তাদের যে হচ্ছে যে ছেলেগুলো আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল এই ছাত্র রাজনীতি বন্ধের, পরবর্তীতে তারাই দেখলাম শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং আপনি চিন্তা করতে পারবেন না, আপনি হচ্ছে যে জিয়াউর রহমানের হচ্ছে যে জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের যে আমরা পোস্টার সাটিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, হচ্ছে যে 7ই নভেম্বর, দুঃখিত 7ই নভেম্বর আমরা জিয়াউর রহমান কেন্দ্রিক আমরা পোস্টার সাটিয়েছিলাম। তারা হচ্ছে যে 71 হলের সামনে থেকে তারা জিয়াউর রহমানের পোস্টারকে সাধারণের বেশে এটা শিবির করেছে, ছিঁড়ে জিয়াউর রহমানের ছবিকে হচ্ছে যে পায়ের নিচে ফেলে পালিয়েছে। তো আজকে এই যে সাধারণের বেশি এই ধরনেরই মবগুলো একের পর এক করে গিয়েছে, তো এত কিছু করার পর কি আমাদের পক্ষে তাদের সাথে ঐক্যবদ্ধ থাকা সম্ভব? কোনোভাবেই সম্ভব ছিল, কোনোভাবেই কিন্তু সম্ভব ছিল। আমরা এই জবাবটা সাদিক কায়েমের কাছ থেকে নিব, কিন্তু আমরা মেঘমাল্লার বসু আপনার কাছে আমরা যেতে চাই যে আপনারা তো 5ই আগস্ট পরবর্তীতে জগন্নাথ হলে আপনারা কমিটি দিয়েছিলেন, এখন সেই আবার আপনারা নিজেরা হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন। না, আমরা ছাত্র ইউনিয়নের তরফ থেকে একবার বলিনি আমরা হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি। আমাদের অবস্থান তাহলে রাজনীতিটা কোথায়, এই বিভেদের রাজনীতিটা কোন জায়গায় এসে ঠেকেছে? বিভেদের রাজনীতি যদি বলেন, খুব স্পষ্ট করে বলতে আমি আবিদের অনেকগুলো কথার সাথে একমত। তার মধ্যে প্রাথমিকভাবে যেটার সাথে একমত সেটা হচ্ছে রাজনীতির মেথড কি হবে, রাজনীতির মেথড কি প্রকাশ্য হবে না গুপ্ত হবে। কারণ রাজনীতি কখনো নিষিদ্ধ করা যায় না। আমাদের সাথে আজকে সাদিক কায়েম বসে আছেন। সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদে। তিনি যে সময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই সময় ছাত্র শিবির ক্যাম্পাসে একরকম অবাঞ্ছিত বা নিষিদ্ধ সংগঠন ছিল। তাতে তার রাজনৈতিক পরিকল্পনা করতে, রাজনীতি করতে খুব বিশেষ কিন্তু আমরা ক্রাইসিস দেখিনি। আমরা দেখেছি অভ্যুত্থানের পরে তিনি একজন নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তিনি রাজনীতি করতে পেরেছেন। তার মানে হচ্ছে যে রাজনীতি আইদার প্রকাশ্য থাকবে অথবা গুপ্ত থাকবে, রাজনীতি থাকবে। আমরা বারবার করে যেটি বলছি সেটি হচ্ছে ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র দলদের জায়গা থেকে না, যে রাজনীতিকে প্রকাশ্য রাখা হোক, রাজনীতিকে দায়বদ্ধ করা হোক। তারা তো কমিটি দিয়েছে, তাদের রাজনীতি তো প্রকাশ্য, তাদের হলে কমিটি আছে, বা হলে কমিটি নাই, এটা কমিটি বললে হয়তো সাদিক কায়েম বলবেন যে না এটা আমাদের কমিটি নেই, আমাদের টিম আছে। টিম নাই, কমিটি ফরমেশন, অর্গানোগ্রাম, এই শব্দের লড়াই আমি যাচ্ছি না। আমি বলছি যে ছাত্র রাজনীতি যারা ক্যাম্পাসে করেন, যারা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত বা যুক্ত, তাদেরকে প্রকাশ্যে না আনা পর্যন্ত এই ধরনের যে অন্তর্ঘাতের রাজনীতি, সেই অন্তর্ঘাতের রাজনীতির কিন্তু সমাধান হবে না। কারণ আমি একজন শিক্ষার্থীকে বলবো যে তিনি শিবিরের হয়ে এই মপটি করছেন, কিন্তু সেটি তো আসলে ছাত্র শিবির কেন সেটা দায় নিবে? সে তো প্রকাশ্যে বলে নাই যে এই লোক আমার সংগঠনের লোক। তো আমরা যখন প্রথম দিকে 5ই আগস্টের পরে দেখেছি যে বিভিন্নভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে আলাপ, সেরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আলাপ তৈরি হয়েছে মার্কেটে, তখন আমরা দেখতে পেয়েছি যেসব মানুষগুলি সেগুলিকে নিষিদ্ধ করার জন্য সামনে এসে দাঁড়িয়েছেন, তাদের অনেককে আমরা পরবর্তীতে দেখেছি যে বাকছাস হিসেবে আত্মপ্রকাশ করতে, এবং আরো অনেককে দেখেছি আমরা যে ছাত্র শিবিরের বিভিন্ন রকম যেই পদ, সেই পদবিগুলোতে তারা পরবর্তীতে অধিষ্ঠিত হয়েছেন। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি প্রথমে একটা কথা বলেছেন যে হচ্ছে আমরা এই যে একটা ঐক্য ছিল, এক ধরনের ঐক্য, সে ঐক্য ভেঙে গেল কেন?
তো এখানে ভাই একটা কথা খুব স্পষ্ট করে বলার দরকার যে আমরা একটা নতুন প্রজন্ম, আমরা পূর্বতন প্রজন্মগুলির যে ট্রমা, সেই ট্রমাগুলির উপর ভিত্তি করে রাজনীতি করতে চাই নাই। আমরাও চেয়েছি যে আমরা একটা নতুন রূপরেখা দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে নামবো। কিন্তু বারবার তো আপনারা সেই ন্যারেটিভেই ফিরে যাচ্ছেন, সেই অবস্থানেই ফিরে যাচ্ছেন। একটু বলি কেন কেন এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখানে সাদিক কায়েম বলেছেন যে তারা শুরু থেকে দায়িত্বশীল আচরণ করেছেন এবং অন্যান্য সংগঠনগুলি দায়িত্বশীল আচরণ না থাকার ফলে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে এখানে জিজ্ঞেস করতে হয় যে 36শে জুলাইয়ের যেই প্রোগ্রামটি তারা করেছেন প্রথমবার হচ্ছে আপনার সেটিকে স্মরণ করে, সেখানে তারা একটা আপনার প্ল্যাকার্ড ছিল, যে প্ল্যাকার্ড বা পোস্টার যাই বলে, প্ল্যাকার্ড এটাকে প্ল্যাকার্ড বা ইনস্টলেশন বলে, সরি ইনস্টলেশন ছিল শাহবাগী গোসল কর। তো আমরা তো মানে 2024-এর আগে থেকে, মানে আপনি আমার বক্তব্য পাবেন 2024-এ ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল সম্মেলনে আমার বক্তব্য যে আমাদের শাপলা শাহবাগ বাইনারির বাইরে যাইতে হবে, আমাদেরকে নতুন করে রাজনীতি নির্মাণ করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি কনস্ট্যান্টলি একটা জনগোষ্ঠীকে বারবার করে নানান জেনারেলাইজেশনের মধ্য দিয়ে তাকে ভিকটিম করার, তাকে প্রান্তিক করার রাজনীতি বজায় রাখেন, এবং একই সঙ্গে আপনি যদি আপনার মুখপত্রে বারবার করে হচ্ছে মুক্তিযুদ্ধে হচ্ছে মানুষজন ভুল বশত বা ভুল বুঝে কিছু মুসলমান মুক্তিযুদ্ধে গিয়েছিল এই ন্যারেটিভ স্ট্যাবলিশ করেন, আপনি যদি চিহ্নিত রাজাকার যারা যুদ্ধাপরাধ কতখানি মাত্রা অমুক তমুক বিচারিক হত্যাকাণ্ড তাই নিয়ে 100 তর্ক হতে পারে, কিন্তু যারা চিহ্নিত পাকিস্তানপন্থী নেতা যারা রাজাকার তাদেরকে আপনি যখন টিএসসিতে নিয়ে এসে সেলিব্রেট করেন তখন তো ভাই এটা অটোমেটিক্যালি একটা রিপারকাশন হবে। তো তখন আমাদের আসলে এক ধরনের মুখোমুখি অবস্থান এবং সাংঘর্ষিক অবস্থান এবং বিষোদ্গারের অবস্থান না নেওয়ার কোনো উপায় আমাদের শুধু বামপন্থীদের না অন্য কোনো ছাত্র সংগঠনেরই থাকছে না। জি, আমরা আপনারা দুজন যে অভিযোগটা করলেন, আমরা জনাব সাদিক কায়েম আপনার কাছে আমরা জানতে চাইবো যে তারা যে অভিযোগ করলো, এবং আমার নিজেরও আপনার কাছে প্রশ্ন আছে যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ যে আপনারা গুপ্ত রাজনীতি করেন, একটা বিশেষ প্রেক্ষাপটে হয়তো আপনারা গুপ্ত রাজনীতি অথবা সুপ্ত রাজনীতি বলেন অথবা নিজেদেরকে আড়াল করে কৌশলী রাজনীতি করেছেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে আপনাদের এটা এখন দরকার আছে কিনা সে বিষয়ে আমরা জানতে চাইব। আপনাদের বিরুদ্ধে যে দুইজন সহ আলোচক অভিযোগ করলো যে আপনারা এখনো কৌশলী এবং আপনাদের প্রকাশ্য রাজনীতি আপনারা সামনে নিয়ে আসছেন না, নতুন প্রেক্ষাপটে আপনারা আর কত কৌশলী থাকবেন, কত নিজেদেরকে আড়ালে রেখে রাজনীতি করবেন? দেখেন, আমার বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেই অভিযোগগুলো ইসলাম ছাত্র শিবিরের ব্যাপারে তারা করেছেন, এই অভিযোগগুলো শুনতে শুনতে মানুষ এখন হাসাহাসি করে। আমার কাছে মানে নিজেই হচ্ছে শুনতে হচ্ছে বিরক্ত লাগে। গত 1 বছর ধরে যতগুলো টক শো হয়েছে, যতগুলো কনফারেন্স হয়েছে, এই একই জিনিস বারবার, একই ট্যাগিং, একই ফ্রেমিং বারবার, এবং আমাদের জায়গা থেকে সেই বিষয়গুলো আমরা বারবার পরিষ্কার করেছি। জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেয়েছিলাম এই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি এগুলো বন্ধ হোক, কিন্তু বারবার একটা ছাত্র শিবিরকে টার্গেট করে আমাদের বন্ধুপ্রতিম যারা ছাত্র সংগঠন আছে তারা বারবার এটা ফ্রেমিং করছে, ট্যাগিং করছে। এখানে দেখেন, আমার কাছে মনে হয় যে ছাত্র দলের আমাদের শ্রদ্ধেয় কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি, ওনাদের বক্তব্য শুনলে মনে হয় 5 মিনিটের মধ্যে 4.5 মিনিটে শিবিরের ব্যাপারে বিষাদগার, শিবিরকে নিয়ে ট্যাগিং, শিবিরকে নিয়ে ফ্রেমিং, এর বাইরে দলের কোনো এজেন্ডা নাই, তাদের কোনো আদর্শিক মানে হচ্ছে যে ভিউ কি নিয়ে তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এই কোনোটাই হচ্ছে তাদের কাছে আমার কাছে পরিষ্কার নাই। সে একই রাজনীতি, গুপ্ত রাজনীতি, ফ্রেমিং এর রাজনীতি, আমি পরিষ্কার করতেছি। দেখেন, আচ্ছা, ইসলামী ছাত্র শিবির গত 1 বছর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, আমাদের সারা দেশে মোট 134টা ইউনিট আছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতি মাসে আমাদের টিএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় যতগুলো অডিটোরিয়াম আছে, পাবলিক প্লেস আছে, প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের ছাত্র কল্যাণমূলক এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের নিয়ে যত ধরনের কর্মসূচি প্রোগ্রাম করা যায় সেই সব কর্মসূচিগুলো আমরা দেখতে পেয়েছি, এবং প্রত্যেকটা কর্মসূচিতে ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ আছে, যারা কর্মী আছে, সবাই আসতেছে এবং প্রত্যেকটা জিনিসই পরিষ্কার। এর পাশাপাশি এখানে বলা হয়েছে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার জন্য ইসলামী ছাত্র শিবির এখানে আন্দোলন করেছে। আমাদের আগে থেকে স্টেটমেন্ট পরিষ্কার, আমরা বলছি বিরাজনীতি এটা হচ্ছে ফেসিবাদের ভাষা। ছাত্র রাজনীতি যদি না থাকে বাংলাদেশে আবার ফেসিবাদ জন্ম হবে। ছাত্র রাজনীতির আমরা বলেছি হচ্ছে যৌক্তিক সংস্কার চাই, সেটা আমাদের কাছে পরিষ্কার। এবং যে আন্দোলনের কথা বলা হচ্ছে, ওই আন্দোলনে কিন্তু ছাত্রদলের ফরমান হলের মেহেদিও ছিল, আবিদ ভাইরা কিন্তু কখনো ওই মেহেদির কথা বলে না। এবং যে আন্দোলনটা ওই সময় টিএসসিতে হয়েছিল, সেখানে আপনার হচ্ছে 3টা দাবি ছিল।
একটা দাবি ছিল ওই সময়ের যিনি ফেসিবাদী ভিসি ছিল মাকসুদ কামাল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর হামলা করার নির্দেশনা দিয়েছে, তার পদত্যাগ দাবি এবং অবৈধ সিন্ডিকেটের এটাকে ভেঙে দেওয়ার দাবি, এর পাশাপাশি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির দাবি। এই তিনটা দাবি নিয়ে কিন্তু ওইখানে আন্দোলনটা হয়েছিল। ওখানে ছাত্রদল ছিল, ওখানে বাকশা ছিল, অন্যান্য ছাত্র সংগঠন ছিল। তো আমাদের জায়গা থেকে আমরা বারবার বলছি এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা কোনো ধরনের সমাধান হতে পারে না। আমরা ছাত্র রাজনীতির পদক্ষেপ দুটো ডিফারেন্ট। ওইখানে ওই তিনটা দাবি ছিল ওইখানে, এবং ওইখানে ছাত্রদলও ছিল, ওইখানে বাকশাসও ছিল, এখন অনেকগুলো বিপ্লব পরবর্তী অনেকগুলো অংশীজন ওইখানে ছিল। তো শুধুমাত্র এখানে শুধু শিবিরকে ব্লেম করা হয়, কিন্তু শিবিরের জায়গা থেকে আমরা বলছি ছাত্র রাজনীতির ব্যাপারে যে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়েছে বিগত 16 বছরে, তারা যে ছাত্র রাজনীতি বলতে যে অপরাজনীতি দেখতে পেয়েছে, যে দুর্বৃত্তায়নের রাজনীতি দেখতে পেয়েছে, সেই রাজনীতির সংস্কৃতি আমরা পরিবর্তন করতে চাই। এবং সেই রাজনীতির এক্সাম্পলটা কিন্তু এক বছরে ইসলামী ছাত্র শিবির তার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রমাণ করছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের কারণেই কি আপনারা না, আমার কাছে আমি একটু বলি, এক বছর হয়ে গেলেও আপনারা ডাকসু নির্বাচনটা আদায় করতে পারেননি? এইখানে তো অনেক পক্ষের দায় আছে। আমি আরেকটু পরিষ্কার করি, এখানে আবিদ ভাই অনেকগুলো অভিযোগ আরো দিয়েছেন। তিনি বলেছেন জিয়া রহমানের পোস্টার ছেঁড়া। ভাই, জিয়া রহমানের পোস্টার কেন আমরা ছেড়তে যাব? এখানে কারা ছেড়েছে পরিষ্কার, যারা ছেড়েছে তারা অবশ্যই খারাপ কাজ করেছে, এটা আমি প্রতিবাদ জানাই। কিন্তু এটা শিবির উপর দায় দিয়ে দাও, যেটা আমাদের রাকিব ভাই বলেছেন, যে কোনো কিছু হলে শিবির উপর দায় দিয়ে দাও, বা এর ব্যাপারে যদি দায় দিয়ে দেন তাহলে আপনারাই আপনাদের ক্ষতি করতেছেন, আপনাকে রোড কস্টটা বের করতে হবে। আমার কাছে মনে হচ্ছে ছাত্র দলের যে রাজনীতি, সেই রাজনীতি শিক্ষার্থীরা এখনো ট্রাস্ট অর্জন করতে পারছে না। তাদের যে ট্রমা, সেই ট্রমাটা এখনো কাটে নাই। তো ছাত্ররা যে রিসেন্টলি 9 দফা দিয়েছে, সেই 9 দফাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু এই 9 দফা ছাত্রদল তো গত 16 বছরে নির্যাতকের ভূমিকায় ছিল না, তাহলে তার ব্যাপারে কেন ট্রমা আসবে? এখন ট্রমাগুলো তো হচ্ছে এখানে অনেকগুলো পক্ষ, এখানে বললাম যে কালচারাল ফেসিস্টরা বিভিন্নভাবেই তারা চিত্রায়ন করেছে ছাত্র রাজনীতি এবং এই যে বিগত সময়ের অবৈধ শাসন এবং ছাত্র রাজনীতিকে কিভাবে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ তাদেরকে ধারণা দেওয়া যায়। পাশাপাশি ছাত্রলীগের যে রাজনীতি ছিল, গণরম গ্যাস্ট্রম কালচার এবং জোরপূর্বক শিক্ষার্থীদেরকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, এই ট্রমাগুলো শিক্ষার্থীদের এখনো কাটে নাই। তো সেই আমাদেরকে শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীরা যেভাবে চাচ্ছে তাদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের ছাত্র রাজনীতি বিনিময় করতে হবে। এটা না করে যদি আমরা তাদের উপর চাপায় দিই, আমরা জোরপূর্বক যদি হলে কমিটি দিতে চাই, তখন ভেতর থেকে একটা ব্যাকফায়ার হবে। এবং এই আবার যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলনটাকে আবার বিভিন্ন গ্রুপ এখানে ক্যাশ করার চেষ্টা করতেছে, এবং তাদেরকে দায় না দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে আবার দায় দিয়ে দেওয়া, এটা একটা অপরাজনীতি। ওকে, আমরা একটু আবিদের কাছ থেকে যে এখন সাদিক এম যেটা বললো, তাদেরকে ট্যাগিং করা হচ্ছে। দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়টাতে আমরা যে জেনারেশন, যেমন আমি 2015-16 ব্যাচের স্টুডেন্ট, তো আমি যখন থেকে রাজনীতি করা শিখেছি, শিবিরের প্রকাশ্য রাজনীতি কিংবা শিবিরকে রাজপথে আমার দেখার সে সুযোগ হয়নি, যার ফলশ্রুতিতে এদের রাজনৈতিক এজেন্ডা কিংবা আদর্শের সাথে তেমন পরিচিত হওয়ার কোনো সুযোগ আলটিমেটলি হয়নি, যার ফলশ্রুতিতে তাদেরকে বোঝা একটু আমাদের জন্য ডিফিকাল্ট ছিল। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তারা যেভাবে রাজনীতিকে যেভাবে বিরাজনীতিকরণের যে উদ্যোগ তারা নিয়েছে, এটা ঐক্যে নষ্টের পেছনের মূল কারণ ছিল সেটা। এখন বিরাজনীতিকরণের চিহ্নগুলো এই যেমন এখন হচ্ছে সাদিক ক্যাম্প বলছে যে তারা হচ্ছে যে বিরাজনীতিকরণ চায়নি। আচ্ছা, আপনারা নাকি হচ্ছে যে বিরাজনীতিকরণ চাননি, কিন্তু গণঅভ্যুত্থানের 3 আগস্ট আপনাদের উচিত ছিল 3 আগস্টে প্রপারলি প্রকাশ্যে আসা, যেখানে সবাই চলে আসছিল। আপনি 3 আগস্টও আসেন নাই, আপনি 5 আগস্টও আসেন নাই, তার অনেক পরে গিয়ে যখন আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারলেন না, তখন আপনি কমিটিতে আসলেন। কিন্তু এমনভাবেই আসলেন, গিয়ে দেখলাম যে আপনি সাদিক কায়েম সহ, আপনি ফয়সাম ফরাদ সহ আপনারা সাবেক ছাত্রলীগ করেছেন, এবং আপনাদের অসংখ্য নেতা কর্মী ছাত্রলীগ হিসেবে। এখন আপনি না কিসের দায়, এখন এখানে শোনেন কথা, আমি আপনার সময় ইন্টারফেয়ার করি, আপনি লিখে রাখেন, তখন আপনি বলবেন। এখন আপনি বলছেন যে হল কমিটি দিয়েছি, সাধারণ শিক্ষার্থীদের ট্রমা কাটেনি। এই যে আপনি বলছেন ট্রমা কাটেনি, অন্য দিক দিয়ে বলছেন যে হল রাজনীতিতে আমরা মপ করিনি, আমরা ওখানে ছিলাম না। এই যে ট্রমা কাটেনি বলতেছেন, আরে ভাই, বিগত দীর্ঘ দুঃশাসনে একমাত্র গোটা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভোটাধিকারের জন্য নিজের জীবনের সর্বস্বটুকু আমরা বিলিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সেটা পারেননি। আপনারা উল্টা ছাত্রলীগের পক্ষে থেকে ছাত্রলীগকে আপনারা দীর্ঘায়িত করেছেন, ফেসিবাদকে আপনারা দীর্ঘায়িত করেছেন। সেই ট্রমার একটা অংশ ছিল শিবির, যারা ক্যাম্পাসে এমন অসংখ্য, শিবির আজকে কেন প্রকাশ্য কমিটিগুলো ডিক্লারেশন করে না, এর পিছনে প্রধান কারণ হচ্ছে শিবিরের যদি প্রকাশ্য কমিটিগুলো, যে কমিটিগুলো আছে তাদের জেনুইন কমিটিগুলো যদি ডিক্লারেশন করে, এর ম্যাক্সিমাম হচ্ছে যে শিবির নেতা হবে, ছাত্রলীগ নেতা হওয়ার সমূহ সম্ভাবনা আছে বলেই তারা প্রকাশ্যে এখন আপনি বলছেন, আপনি বলছেন, হ্যাঁ,
এখন কথা হচ্ছে যে ট্রমার কথা বলছেন, যে ট্রমার কথা বলছেন, আমি আপনার এই কোশ্চেনের অ্যানসার দিব, আমি আপনার এই কোশ্চেনের অ্যানসার দিব, আপনি কোশ্চেন অ্যানসার দিব। যে ট্রমার কথা বলছেন, সেই ট্রমার অংশ তো শিবিরও, সেই ট্রমার অংশ তো শিবিরও নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে, নিজেদেরকে শিবির পরিচয় থেকে বিহাইন্ড দ্য সিনে রাখবার জন্য। সুতরাং আমাদের উপর দায় দিয়ে লাভ নাই যে আমাদের ট্রমার কারণে সাধারণ শিক্ষার্থীরা কমিটি মানতে পারতেছে না, ব্যাপারটা তাই নয়। কারণ এই বাংলাদেশে হাসিনার ছাত্র রাজনীতিকে, হাসিনার যে রাজনৈতিক অপসংস্কৃতি সেটাকে ঘৃণা করে প্রকাশ্যে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের। নতুন বাংলাদেশে যদি নতুন ছাত্র রাজনীতির কালচার চালু করতে হয় সেটা আমাদের দ্বারাই সম্ভব, কারণ আমরা সেই কালচারকে ফেস করে এসেছি। কিন্তু আজকে যারা একটু আগে সাদিক ক্যাম্প বলছে তারা অনেক কর্মসূচি ক্যাম্পাসে করেছে। ভাই আচ্ছা, ক্যাম্পাসে কর্মসূচি করা কিংবা ক্যাম্পাসে উন্নয়নমূলক কাজ করা কিংবা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, এটা কি ছাত্র সংগঠনের কাজ? এই ধরনের ছাত্র সংগঠন তো চ্যারিটি সংগঠন না যে আমার একটা স্টুডেন্টকে 3 মাস আমাকে মেসে রাখতো, 3000 টাকা দিয়ে আমার একটা স্টুডেন্টকে মেসে রাখ, 3000 টাকা দিয়ে আমার একটা স্টুডেন্টকে মেসে রাখতে হবে, মেসে রাখিয়ে তাকে হচ্ছে ভালো ভালো পোশাক কিনে দিতে হবে, পোশাক কিনে দিয়ে তাকে হচ্ছে যে আমার নিজস্ব আইডিওলজি তাকে ওন করাইতে হবে। এভাবে যে আপনি হচ্ছে যে আধুনিক দাস তৈরি করতেছেন, এগুলো হচ্ছে শিবির হচ্ছে ছাত্র রাজনীতি বিগত দীর্ঘ দুঃশাসনে শিবিরের রাজনৈতিক গোড়াপত্তন না থাকার কারণে তারা রাজনীতিটাকে চ্যারিটি সংগঠনের রূপদান করতেছে। তাদের রাজনীতি হচ্ছে আধুনিক দাস তৈরি করাটা হচ্ছে যে তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি, এটা হচ্ছে শিবিরের রাজনীতি। মনে রাখবেন, আমরা হচ্ছে যে ছাত্র সংগঠনের কাজ হবে, একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকদিকে উদ্যান, সবচেয়ে ভালো জায়গা এবং সবচেয়ে খারাপ জায়গা। সুতরাং একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হবে তাকে কিভাবে পড়ার টেবিলে রাখা উচিত, তার পড়াশোনা, তার গবেষণা, তার সহশিক্ষা, তাকে হচ্ছে যে ব্যক্তিত্ব সম্পন্ন এবং হচ্ছে পরিপূর্ণ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটা হচ্ছে একজন ছাত্র রাজনীতিবিদদের হচ্ছে প্রধানতম কাজ। এখন আপনি যদি হচ্ছে যে তারপর হচ্ছে যে চ্যারিটি সংগঠনের কথা আপনি বলতেছেন যে আমি ছাত্র সংগঠনের জন্য এটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হওয়ার পরে এই সাদিক ক্যাম্পকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রোটোকল দিয়েছে। এখন আপনি শিবির বিভিন্ন কর্মসূচি করে যে আপনি ওপেনলি বলছেন আমি এই কর্মসূচি করছি, আমি এটা করছি, তার মানে আপনি কি কাল্ট তৈরি করতে চান? আপনি ছাত্র সংগঠনের নেতাগুলোকে কি আপনি কাল্ট তৈরি করতে চান? আপনি হচ্ছে যে কাল্ট ফিগারে তৈরি করতে চান? আপনি সাদিক ক্যাম্প একজন কাল্ট ফিগারে রূপান্তরিত হচ্ছেন। কোনো কিছু হলে আমি সাদিক ক্যাম্পের কাছে যাব, শিবিরের কাছে যাব, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব না। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা যেমনভাবে ছাত্রলীগের কাছে সবসময় যেতাম, প্রশাসন থাকতো হচ্ছে যে প্রশাসনটা হইতো যে হচ্ছে যে মানে হচ্ছে মুখ্য ভূমিকায় থাকতো ছাত্রলীগ, এরপরে থাকতো প্রশাসন, ঠিক একইভাবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখেছি এই সাদিক ক্যাম্প কিন্তু হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রক্টর থেকে শুরু করে সকলকে তিনি প্রোটোকল দিয়েছেন। এবং শিবির বিভিন্ন হচ্ছে যে সংগঠন নামে হলগুলোতে বিভিন্ন হচ্ছে যে টিম গঠন করেছেন। তো একদিকে শিবির হচ্ছে যে ছাত্রলীগ যেভাবে রাজনীতিটা করেছে, একইভাবে একই কালচারে শিবির রাজনীতিটাকে প্রথিত করার চেষ্টা করেছে। আমরা একটু মেঘমাল্লার বসু আপনার কাছে যেতে চাই। সাদিক খান যেটি বললেন যে শিবিরকে বারবার করে হচ্ছে ট্যাগ দেওয়া হয় এবং হচ্ছে মানে আপনার তাদেরকে হচ্ছে বারবার করে আপনার কি বলবো ওই পুরানো ট্যাগিং এর রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হয়। এখন এখানে মুশকিলটি কি জানেন, 5ই আগস্ট থেকে শুরু করে যেদিন প্রথম সাদিক খান নিজেকে ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করলেন, তার পূর্ববর্তী সময়ে যদি কেউ সাদিক খানকে শিবির বলতো তাহলে সেটাকেও মানুষ বলতো ট্যাগিং। এইটা হচ্ছে মুশকিলটা। ছাত্র দলের কমিটির ভিতর থেকে অনেক ছাত্রলীগ পাওয়া গেছে কারণ কমিটিটা প্রকাশ্য। এইটাই আমরা বারবার করে বলার চেষ্টা করতেছি। এটা ছাত্র শিবিরের বিরুদ্ধে পার্টিকুলারলি সবার রেজের কারণ বা ছাত্র শিবিরকে সবাই এক ঘরে করার চেষ্টা করছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার রাজনীতিকে প্রকাশ্য, উনি বলতেছেন যে ওনারা অনেক প্রোগ্রাম করেন, ওনারা অনেক পাবলিক প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, ওনারা অনেক পাবলিক প্রোগ্রাম করেছেন। এবার পাবলিক প্রোগ্রামে, শিবিরের একটা পাবলিক প্রোগ্রামে যেই ছেলেটা বা যেই মেয়েটা গেছে, আমি যদি ধরে নিই সেই শিবির, তখন উনি বলবেন না আমি ওনাকে ট্যাগ দিতেছি? কারণ আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে মিছিল, সেই মিছিলে প্রচুর এরকম মানুষ পেয়েছি যারা তার আগে ওনারা 36শে জুলাই কেন্দ্র করে যে প্রোগ্রামটি তার আগে করেছিলেন, যেখানে ওনারা রাজাকারদের ছবি টাঙিয়েছিলেন, সেই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করে আসছে তাদের অনেককে আমরা দেখতে পেলাম পরের দিন ফেসবুকের মাধ্যমে যে তারা ওই ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে মিছিল হলগুলোতে সেগুলোতে গেছেন। এখন আমি যদি ওই ছবি ধরে বলি যে এরা শিবির, তখন ওনারাই বলবে দেখেন আমাদেরকে আবার হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তাহলে ভাই করবোটা কি? আপনি বলতেছেন আপনার টিম আছে, ছোট ছোট টিম আছে, বললাম আমরা কমিটি নেই, আমার টিম আছে, আমি করতেছি না, ফাইন। তাহলে সেই আপনার টিম থাকুক, কমিটি থাকুক, অর্গানোগ্রাম থাকুক, আপনারা সেটা একটু প্রকাশ্যে বলেন না কেন যে এইটা হচ্ছে এই আমার কর্মী, এই বিশ্ববিদ্যালয়ে আমার এই লোক আছে? এইটা ছাড়া তো আর কোনো আলোচনা এই জায়গায় হচ্ছে না। আর একটা কথা খুব ক্লিয়ারলি বলা দরকার, যখন 5ই আগস্টের পরবর্তী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা
ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া চলেছে, এবং সেই ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া যখন চলেছে তখন কোনো ছাত্র সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বসে নেই। কারণ প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র সংগঠনগুলির সাথে বসেছে যখন কিনা এই বিরাজনীতিকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোফাজ্জলের হত্যাকাণ্ড ঘটে গেছে। তোফাজ্জলের হত্যাকাণ্ড ঘটার পরে প্রথম প্রশাসনের এই বোধোদয় হয়েছে যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলিকে এই জায়গায় আনতে হবে, কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু হলগুলোতে একটা অল্টারনেটিভ কাঠামো তৈরি করা হয়েছিল, শিক্ষার্থী প্রতিনিধি তৈরি করা হয়েছিল। আমাদের কথা বিশ্বাস করা লাগবে না, শিক্ষার্থী প্রতিনিধিদের তালিকা যারা ছিল তারা এখন কাদের কাদের কমিটিতে আছে আপনারা নিজেরা চেক করেন, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই গোটা প্রক্রিয়াটা যখন ছাত্র সংগঠনগুলির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে নাই, তখন তো আমরা দেখছি যে ভিসির সাথে সাদিক কায়েম দাঁড়ায় আছে, ভিসির পিছনে হলে হলে ভিসি যাচ্ছে পিছনে সাদিক কায়েম দাঁড়ানো, কারণ তখন পর্যন্ত সাদিক কায়েম সাধারণ শিক্ষার্থী। তা এই যে যতক্ষণ পর্যন্ত আমার জন্য কনভেনিয়েন্ট ততক্ষণ পর্যন্ত আমি সাধারণ শিক্ষার্থী, যেই মুহূর্তে আর কনভেনিয়েন্ট না সেই মুহূর্তে আমি রাজনীতিবিদ, এই দ্বিচারিতাটা আসলে চলতে পারে না। জি, আমি বলি, আমাকে বলতে দিতে হবে সব, মানে দুইজন মিলে যদি হচ্ছে একই সাথে মানে সম্মিলিত হচ্ছে প্রপাগান্ডা যদি হয় তাহলে আমাকে স্পেস দিতে হবে। ওরা যে কথা বলতেছে ডাবল আমাকে সময় দিতে হবে, তাহলে তো কথা বলার জন্য তো স্পেস না দিলে তো হবে না। 70 জনের বিষয়টা আমরা আমাকে দুইজনের উত্তর দিতে সিন্ডিকেটেড হবে। নিয়ে হচ্ছে প্রপাগান্ডা আপনি বলেন যে করতেছেন। ছাত্রলীগের যে 70 জন পাওয়া গেছে যেটা বলেছেন আমরা সেটা একটু সাদিক কায়েম, না এটার উত্তরটা দিতে হবে। এই যে দেখেন সাদিক কায়েম, আপনি যে বলেন 70 জন পাওয়া গেছে, দেখেন আপনি যে ছাত্রলীগ 70 যে ছাত্রলীগের রাজনৈতিক অধিকার ছাত্রলীগকে দেওয়ার কোনো সুযোগ আলটিমেটলি আমাদের নাই। অনেক অধিকার দিতে পারে, কিন্তু বিচার ওকে, আমরা একটু সাদিক কায়েমের কাছ থেকে শুনি। উত্তর দিতে হবে। সাদিক কায়েম যে 70 জনের কথা বললো, সাদিক কায়েম যখন শিবিরের কমিটি প্রকাশিত হলো সেখানে সাদিক কায়েম এবং ফরহাদ সহ যত 16 জনের যে কমিটি হয়েছে এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ম্যাক্সিমাম ছাত্রলীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাহলে সাদিক কায়েম সেই জবাবটা আছে, সাদিক কায়েম আমরা ওনার কাছ থেকে শুনি। শিবিরের সভাপতি হয়েছে তখন সে কিন্তু প্রথমে সমর্থক ছিল, কর্মী ছিল, তারপর সাথী ছিল, সদস্য ছিল। তাহলে এই চারটা স্তর পার হওয়ার পরে সাদিক কায়েম ছাত্রলীগ করত প্রকাশ্যে, শিবির করত গোপনে। তাহলে সাদিক কায়েমের নেতৃবৃন্দ কি জানতো না সাদিক কায়েম যে ছাত্রলীগ করত? ছাত্রলীগকে কেন প্যাট্রোনাইজ করলো শিবিরের প্রেসিডেন্ট হিসেবে? দেখেন এখানে শিবিরের প্রথমত রাজনৈতিক আইডিওলজি কি? ইসলামী ছাত্র শিবিরের উপর গত 16 বছরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে এটা আর বাংলাদেশে কোনো সংগঠনের উপর হয় নাই। ইসলামী ছাত্র শিবির, আমরা নাগরিক ছিলাম না, আমরা মানুষ ছিলাম না, আমাদেরকে হত্যা করা বৈধতা দিয়েছিল। আজকে আমি যার সাথে কথা বলছি আমাদের মেঘমাল্লা দাদা, ওনারা আমাদের উপর তারা হত্যা করার পরে ওইটাকে উল্লাস করেছিল। 13 সালে যখন আমাদের প্রতিটি ক্যাম্পাসে নির্যাতন হচ্ছিল, প্রতিটা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছিল এবং শাপলায় যখন গণহত্যা হচ্ছিল, সেই সময়ে আমাদের মেঘদাদারা এটাকে উল্লাস করেছিল। এবং এই 13 সালে, আজকে আমরা 13 সালে আমাদের আজাদি পাওয়ার কথা, কিন্তু 13 সালে সে আমাদের আজাদি না পাওয়ার মূল কারণ হচ্ছে আজকে মেঘদাদাদের এবং বামপন্থী বলয়ের ওই সময় যে কালচারাল এস্টাবলিশমেন্ট, তারা হচ্ছে খুনি হাসিনা এবং তাকে হচ্ছে তার ওইটাকে বৈধতা দেওয়া, এটা অন্যতম কারণ ছিল আজকে দীর্ঘ সময় ধরে আজকে এই ফেসিবাদ বাংলাদেশে থাকা। এই 16 বছরে ইসলামী ছাত্র শিবির আমরা বাংলাদেশে কোনো অফিস আমরা করতে পারি নাই। আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে, এবং জঙ্গি হিসেবে যখন সাব্যস্ত করা হয়েছে ওটাকে বৈধতা দেওয়া হয়েছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি নোমানীকে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে, সে হত্যাকে ওই সময় সবাই এটাকে জাস্টিফাই করেছিল, এটাকে বৈধতা দেওয়া হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার ভাই টানা 57 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড দিয়ে তাকে একদম আধামর অবস্থায় তাকে রাখা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে শত শত আমাদের কর্মীকে শহীদ করা হয়েছে, আমাদের হাজার হাজার কর্মীকে হচ্ছে পঙ্গু করা হয়েছে, আমাদের এখন পর্যন্ত 6 জন ভাই গুম অবস্থায় আছে। ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, যে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এটা বাংলাদেশে আর কোনো সংগঠনের উপর হয় নাই। এবং এই জুলুমকে, এই নির্যাতনকে, এই হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছিল। আজকে আমি যাদের সাথে কথা বলছি ছাত্রদল, তারা তো তাদের অফিস করতে পারছে, তাদের তো ওই বিমানবীকরণ তাদেরকে করা হয় নাই। এই যে ইসলাম ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে সেটা নিয়ে কি আপনারা প্রতিবাদ করেছেন? সেটাকে বৈধতা দিয়েছেন আপনারা, সেটাকে বৈধতা দিয়েছেন। এবং এই 5 জুলাই আন্দোলনে, এই জুলাই আন্দোলনের সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, সেই ক্রুশাল টাইমে ইসলামী ছাত্র শিবির, মুক্তিকামী ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে কিছু রোল প্লে করার সুযোগ পেয়েছে, এবং সফলতার সাথে আন্দোলন যখন হয়েছে তখন ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করেছে। এবং এখানে বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আজকে বিসির প্রোটোকল দিচ্ছে, ইয়া করতেছে। জুলাই বিপ্লব পরবর্তী যখন সবাই বিভিন্ন ধরনের তদবির নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের যখন ট্যাগিং ফ্রেমিং নিয়ে ব্যস্ত, ইসলাম ছাত্র শিবির তখন আমরা আমাদের টিম যারা ছিল, কোঅর্ডিনেশনে যারা আমরা করছি, তখন যারা আহত ছিল তাদেরকে নিয়ে আমরা হাসপাতালে তাদেরকে হচ্ছে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এবং তাদের আমরা হাসপাতালে যারা আহত ছিল, আপনি শহীদ পরিবারের কাছে যান, যারা আহত আছে তাদের কাছে যান, তাদের থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। এবং ওই সময়ে ডিসির সাথে একটা ছবি আছে, ওই ছবিটাকে ডিসি হাসপাতালে গিয়েছিল,
যেহেতু আমি ওই সময় যে তালিকাগুলো করা হয়েছে, যে আহতদের যে তালিকা, সেই তালিকাগুলো আমি করেছিলাম, এবং এখন যারা সরকারে আছে তাদেরকেও তালিকাগুলো আমি পাঠিয়েছিলাম, কারণ তখন বিভিন্ন তদবির বাণিজ্য নিয়ে ব্যস্ত, এই যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি তাদের কোনো খোঁজ খবর নাই, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ করা। ওই সময় অন্য অংশীজনরা ছিল, কিন্তু আমাদের জায়গা থেকে সেই কাজ করার চেষ্টা করেছি। তো ওই জায়গা থেকে হাসপাতালে গিয়েছিল, আমি হাসপাতালে ছিলাম, তখন ওই ছবিটা নিয়ে তারা রাজনীতি করতেছে। আরে ভাই, আহত যারা আছে তাদেরকে কি ট্রিটমেন্টের কাজ আমরা করবো না? এবং যখন সারা দেশে বন্যা হচ্ছিল, সে বন্যার সময়ে টিএসসিতে ভিসি গিয়েছিল, তখন যিনি ভিসি হয়েছিল, ওই সময় ওখানে যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল তারা ছিল, জুলাই অভ্যুত্থানে যারা ফেস ছিল তারা ছিল। যেহেতু জুলাই আন্দোলনের সমন্বয় করা, নীতি নির্ধারণ করা, সারা দেশে আন্দোলন সমন্বয় করার সাথে আমি জড়িত ছিলাম। ওই সময় যারা নীতি নির্ধারণের সাথে ছিলেন সবার সাথে আমার যোগাযোগ ছিল, সবাই আমাদেরকে চেনতো। এবং ওই সময় যখন ভিসে ওই টিএসসিতে গিয়েছিল, সেই জায়গায় আমিও ছিলাম। এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা যখন বাংলাদেশে আমাদের অধিকার ফিরে পেয়েছে আমাদের শহীদদের মাধ্যমে, তখন ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের কমিটি দিয়েছি। যেহেতু এর আগে আমাদের সে অধিকারটা ছিল না, আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল, তো যখন এই দেশে অধিকার নিশ্চিত করতে পেরেছে সেই সময় ইসলাম ছাত্র সব জায়গায় প্রকাশ্যে ছিল, সব জায়গায় প্রকাশ্যে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই এনভায়রনমেন্টটা ছিল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি জানতেন না, সেটা আপনার অজ্ঞতা থাকতে পারে। আপনি যে শিবিরের নেতা আমি তো জানতামই না। না, এটা আপনি জানতেন না, আপনাকে চিন্তাম না। ঠিক আছে, আপনারা দুজন জানতে পারেন, কিন্তু এর বাইরে যারা অংশীজন আছে তারা জানতে পারে, এটা আপনাদের অজ্ঞতা থাকতে পারে। আমাদের অজ্ঞতা না, কেন খুঁজতে যাবো? একটা পারমিশন নিয়ে বলতে পারি, কমিউনিকেশন এবং সবকিছু করেছি। আমরা একটু বিরতিতে যাব। আমরা যখন ইসলামী ছাত্র শিবির আমরা যখন বলছি আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন করতে চাই, এবং সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির 1 বছর আমরা এক্সাম্পল সেট করেছি ছাত্র রাজনীতিতে কেমন হওয়া দরকার, এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা আমাদেরকে স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করছে। ছাত্র রাজনীতি মানে হচ্ছে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, ছাত্র রাজনীতি মানে কারোর উপর কোনো কিছু চাপাই দেওয়া, এবং তাদের মতের বাইরে গিয়ে আমি আমার জোর প্রয়োগ করা, সেটা যদি করতে চাই তখন ছাত্ররাই সেটার বিরুদ্ধে অবস্থান নেবে। ঠিক আছে, সেটার সাথে কখনো সেটা হচ্ছে যে দায় দিয়ে দেওয়া, রাকিব ভাই দেওয়া। এবং আমরা দেখতে পাই ছাত্র রাজনীতি বলতে ছাত্র রাজনীতি জয়েন্ট সেক্রেটারি ছিল না, সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনে ছিল কিনা? না, এটা আপনাকে না এটা হচ্ছে ওই সময় ক্যাম্পাসের প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। আরে ভাই, গোপালগঞ্জ বাড়ি, গোপালগঞ্জ আমি তো বলতেছি আপনাকে কেন ছাত্র লীগরে পুনর্বাসন করছে, ওটা ছাত্র দলের কমিটি দেখলে পরিষ্কার। যখন একটা বিশ্ববিদ্যালয় কমিটিতে সেখানে 70 জন ছাত্র লীগের সাথে সম্পৃক্ত, আমি ব্যবস্থা নিয়েছি, কিন্তু আপনাকে কেন বহিষ্কার করে নাই আপনার সংগঠন? আপনি তো ছাত্রলীগ করেছেন, আপনাকে কেন বহিষ্কার করে নাই? আমরা একটা বিরতিতে যাই। যতটুকু ক্যাপাসিটি আছে আপনার পুরো সংগঠনের এই লোকজনের এতটুকু ক্যাপাসিটি নাই। আমরা একটা বিরতিতে যাই। আইডেন্টিফাই করে দায়িত্ব দেওয়া হয়েছে, সেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তো আমার বিষয়টা হচ্ছে ক্যাম্পাসে আমাকে পরিস্থিতি বুঝতে হবে। আমরা যখন আসছি সেই ওই সময় আমাদেরকে বলতেছেন দায় দিয়ে দিয়ে, যে সাউন্ডের উপর আপনি দায়টা দিয়ে দিলেন না, সে 3 বার জেল খাটছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার ছাত্রলীগের মুখোমুখি হয়েছে। শিবিরকে দায় দিয়েছেন, শিবিরের যে বিমানবীকরণ, শিবিরের উপর যে জুলুম নির্যাতন, শিবিরের উপর যে হত্যাযজ্ঞ করা, শিবিরের যে সকল অধিকারকে কেড়ে নেওয়া, সেটাকে আপনি দায় করে দিচ্ছেন এবং শিবিরের উপর দায় দিয়ে দিচ্ছেন। না, শিবিরের উপর কোনো দায় দেওয়া হচ্ছে না, শিবিরের অতীত ইতিহাস আছে। মেঘওয়াল্লার বসু, আপনি কথা বলতে চেয়েছিলেন সাদিক কায়েমের বিপরীতে। দেখেন, এই কথাটা ছাত্র শিবিরের নেতাকর্মীরা বারবার করে বলার চেষ্টা করছেন যে বামপন্থীরা আসলে সরকারের কোনো বিরোধিতা করেনি, তারা কোটানকোট কুসুম বিরোধিতা করে ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন এবং তাদের যে বিমানবিকীকরণ, সেই বিমানবিকীকরণে অংশগ্রহণ করেছেন। এই জিনিসটা খুব দুঃখজনক, কারণ উনি যখন এই কথা বলছেন তখন উনি এমন মানুষজনের সাথে কথা বলছেন যাদের এই স্বৈরাচারের হাতে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার এক না একাধিক ইতিহাস আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি নিজে মোদি বিরোধী আন্দোলনের সময় মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আমার অলমোস্ট একটা চোখ হারাতে হয়েছিল, খুব সৌভাগ্যক্রমে আমার চোখ বেঁচে গিয়েছে। আমাদের বারবার করে আমাদের যে কয়টা লোক থাকুক, আমরা তাই নিয়ে সর্বশক্তি দিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছি। এখন যখন আমরা এই কাজগুলি করছিলাম তখন তারা বলবেন যে তারা স্ট্র্যাটেজিক্যাল কারণে ছাত্রলীগের ফরমেশনের ভিতরে তাদেরকে থাকতে হয়েছে। আরে ভাই, ঠিক আছে, আমি বুঝলাম যে আপনি তখন ছাত্র শিবির করতে পারেন না, কারণ ছাত্র শিবির পরিচয় সামনে আসলে আপনি বিমানবিকীকরণ হইতেন। তা তখন আপনি কেন, তখন আপনি এখন এত সাধারণ শিক্ষার্থী, তখন আপনি সাধারণ শিক্ষার্থী থাকতেন, তখন আপনি ফরমেশনগুলির ভিতরে ঢুকতেন না। কারণ এটা তো একটা নৈতিকতারও প্রশ্ন, যে যেই সংগঠন আপনার একাধিক এরকম করে উনাদের নিজেদের সংগঠনের এত মানুষকে হত্যা করছে, এত মানুষকে নির্যাতন করছে, গুম খুন করছে, যেগুলোর দায় এখন ওনারা আমাদের উপর দিচ্ছেন যে আমরা সেগুলোর বৈধতা উৎপাদন করছি, তাহলে আপনি নিজে তখন স্ট্র্যাটেজিক্যাল কারণ এটা সম্ভব যে আপনার বলেছেন যে সেটা অনুধাবন করতে আপনার সময় লেগেছে। ইন্টারাপ্ট করেন না, সেটা হচ্ছে যে আপনি ওই সময়ে আপনার সংগঠনের নেতাকর্মীরা যাদের দ্বারা হত্যার শিকার হচ্ছে, যাদের দ্বারা গুমের শিকার হচ্ছে, আপনি স্ট্র্যাটেজির খাতিরে সেই সব সংগঠনের ফরমেশনের ভিতরে ঢুকে থাকবেন, এটা কোনোভাবে নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে? তাহলে আপনারা যে বলতেছেন যে ছাত্র রাজনীতির প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে কারণ মানুষজন
গেস্ট রুম, গণরুম, হল দখল এগুলা দেখছে, সেগুলো সত্য। সাথে এটাও সত্য যে ছাত্র রাজনীতির উপরে মানুষজন এই জন্য বিশ্বাস উঠে গেছে যে যেই লোকটাকে 2 বছর আগে আমি দেখছি শেখ মুজিবের বিশাল ছবির সামনে দাঁড়ায় ছবি তুলতে, যে মানুষটাকে আমি 2 বছর আগে দেখছি ছাত্রলীগের ফরমেশনের ভিতরে, সেই লোকটাই যখন বের হয়ে এসে মুজিববাদের বিরুদ্ধে বড় বড় কথা বলে, তখনও মানুষের কিন্তু রাজনীতি থেকে যে বিশ্বাস, সে বিশ্বাস উঠে যায়। সাদিক কায়েম একটু আগে তাদের যে নির্যাতনের বর্ণনা দিয়েছে, এমন নির্যাতন আর কাউকে হয়নি। দেখেন 1981 সালে চট্টগ্রামের সিটি কলেজের নির্বাচিত এজিএসকে শিবির কিন্তু হচ্ছে যে কুপিয়ে হত্যা করেছে। সে যখন কোপানোর উপরে যখন পানি চাচ্ছিল তখন শিবির কর্মীরা তার মুখে প্রস্রাব করেছিল। 1982 সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে 3 ট্রাক সন্ত্রাসী ভাড়া করে এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে হামলা চালিয়েছে শিবির ক্যাডাররা। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। 1984 সালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলে 15 নম্বর রুমে ছাত্র ইউনিয়নের নেতাকে কিন্তু জবাই করে হত্যা করেছিল শিবির। 1986 সালে জাতীয় ছাত্র সমাজ নেতা আব্দুল হামিদের ডান হাতের কবজি কেটে নিয়ে সেটা হচ্ছে যে আপনার বর্ষার মাথায় নিয়ে উল্লাস করেছিল ছাত্র শিবির। ছাত্র শিবিরের এরকম কলঙ্কিত ইতিহাস প্রিভিয়াসই ছিল। এখন সাদিক কায়েম যে বললো ট্যাগিং করা হচ্ছে, দেখেন সাদিক কায়েম, আমরা আপনাদেরকে শিবির ডাকতে চাই, আপনাদের নামে আপনাদেরকে ডাকতে চাই। এটা যদি আপনারা ট্যাগিং হিসেবে নেন সেটা আপনাদের দৈন্যদশা। এরপরে দেখেন বাংলাদেশের প্রশ্ন সাদিক কায়েম আপোষহীন বললো। দেখেন গণঅভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কিন্তু ছাত্র শিবিরের আপনি ছিলেন। আপনার নেতৃত্বে কে বলেছে তুমি কি আমি কে রাজাকার শুধু এই স্লোগানটাকে আপনি জেনারেলাইজেশন করার চেষ্টা করে গেছেন। দেখেন সেদিন রাত্রে কিন্তু স্লোগান তুমি কি আমি কে রাজাকার, প্লিজ তুমি কি আমি কে রাজাকার কে বলেছে স্বৈরাচার, এটা ছিল পূর্ণাঙ্গ স্লোগান। এই স্বৈরাচার শব্দটা গোটা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল, হাসিনার বিরুদ্ধে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল। আপনারা সেদিন টিএসসিতে প্রোগ্রাম করেছেন, সেদিনও দেখলাম, আমি বারবার খোঁজার চেষ্টা করলাম যে কে বলেছে স্বৈরাচার স্লোগানটা আপনাদের লিফলেটে আছে কিনা। দেখলাম যে আপনার সেই স্লোগানটা অন করেন না, আপনাদের লিফলেটে সেই স্লোগান ছিল না। আপনি পরে অ্যানসার দিবেন, স্লোগান ছিল না, আমি বললাম ছিল। এরপরে দেখেন বাংলাদেশ প্রশ্নে আপনি কেবল তুমি কি আমি কে রাজাকার, তাহলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ওদিন রাতে সেটা আমরা হাসিনাকে সেটার স্বরূপ ফিরিয়ে দিয়েছিলাম যে তুমি কি আমি কে রাজাকার। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্ট সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে আপনার নেতৃত্বে আপনি অঙ্কন করেছিলেন তুমি কি আমি কে রাজাকার। মানে কি স্বৈরাচার শব্দটাকে আপনি বাদ দিয়ে রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করতে চাচ্ছেন। রাজাকার শব্দটাকে প্লিজ আপনার সময় বলবেন রাজাকার শব্দটাকে আপনি জেনারেলাইজেশন করতে চান কেন। এরপরে দেখলাম আপনি যখন রাজাকার শব্দটাকে জেনারেলাইজেশন করতে চাইলেন, এরপরে আপনার একটা ম্যাগাজিন বেরোলো, সেই ম্যাগাজিনের জন্য মুক্তিযুদ্ধ নাকি ভুলে হয়েছে, এই ধরনের স্ট্র্যাটেজিগুলো আপনারা কোন করেন। তাহলে দেখেন আপনাদের রাজনীতিকে সেটা তো তারা প্রত্যাহার করে নিয়েছে। প্লিজ আপনি ইন্টারফেয়ার করেন না, আপনার সময় নাই, আমি দিক হারাই ফেলি। তো এখন যখন আমি দেখলাম যে একদিকে আপনি রাজাকার শব্দটাকে নরমালাইজেশন করছেন, একই সাথে আপনার হচ্ছে যে সাময়িকীতে আপনাদের ম্যাগাজিনে যখন দেখতেছি আপনি মুক্তিযুদ্ধকে হেয় করতেছেন, আবার বলতেছেন আপনারা বাংলাদেশের প্রশ্নে আসলে আপোষহীন। আর ভাই আপনারা তো বাংলাদেশ কেউ করেন না, এমন একটা পরিস্থিতি আপনি দেখিয়েছেন। আমরা ভেবেছিলাম আমরা একই জেনারেশনের, আমরা ভেবেছিলাম আপনারা আমাদের মতো করে বেড়ে উঠেছেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় যখন আপনাদের প্রকাশ্য রাজনৈতিক যে পরিস্থিতি যতটুকু আমরা দেখতে পেলাম গুপ্ত থেকে এসে, দেখলাম যে হচ্ছে যে আপনারা এখনো ওই যে আপনাদের পূর্ববর্তীদের ধারণাকে এখনো আপনারা এখনো ওন করেন। তারপর দেখেন এরপর বলেছেন বিশ্ববিদ্যালয়, এই যে দেখেন ঐক্যের প্রশ্নটা আমি প্রপারলি প্রথমে অ্যান্সার দিতে পারিনি। এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে মুখে দাড়ি মাথায় টুপি, যাদেরকে আমি অনেকাংশেই কিছু মানুষকে আইডেন্টিফাই করা যায় যে শিবিরের সাথে সংশ্লিষ্ট, সেই ছেলে স্লোগান দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য। যখন গোটা বিশ্বব্যাপী রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শূন্যের কোটায়, ঠিক ওই মুহূর্তে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য দিনকে রাতকে দিন করে যিনি কষ্ট করে যাচ্ছেন, চেষ্টা করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পর্যন্ত সেদিন রাত্রে একটা মবের ভিতরে ফেলে তার বিরুদ্ধে নোংরা স্লোগান দেওয়া হয়েছে। এবং লাস্ট যেদিন ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন জায়গায় যে মিছিল হচ্ছিল, সেখানেও নোংরা স্লোগান দেওয়া হচ্ছে, মারামারি নামের একটা স্লোগান। আর ভাই এই ধরনের মারামারি ধরনের অবাচ্য স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আপনারা দিয়েছেন, আপনারা কি সমকামিতাকে বৈধতা দিতে চান? এগুলো তো সমকামিতার লক্ষণ। এগুলো কিভাবে আপনারা এই ধরনের স্লোগান একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আপনারা উচ্চারণ করেন? তারপর বলছে যে হচ্ছে যে দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করেছেন। দেখেন সাদিক কায়েম ভাই, আপনি আমি একই জেনারেশন, হয়তো আপনি এক বেশ জুনিয়র, আমি এক বেশ সিনিয়র, কাছাকাছি জেনারেশন, এটা হয়েই থাকে। দেখেন আপনাদেরকে তো আমরা প্রপারলি রাজপথে কখনো পাইনি। একটা সাংগঠনিক আদর্শ কখনো গুপ্তচর বৃত্তি হতে পারে না যে তাদের ভিতরে ঢুকে গিয়ে
তাদেরকে ধ্বংস করে আমরা বিপ্লব করে ফেলবো, ব্যাপারটা তা নয়। এবং ছাত্র সংগঠনের আপনি যে প্রধান পর্যন্ত ছাত্রলীগে অভিযুক্ত, সুতরাং আপনারা কিভাবে এখান থেকে এই দায়গুলো এড়াবেন? আপনি বলছেন আমি 70 জন পেয়েছেন, ভাই আমি তো প্রকাশ্য আমার ছাত্র রাজনীতিবিদ কারা হবে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে প্রকাশ্যে, এরা আপনাদেরকে নেতৃত্ব দেবে, এরা আপনাদেরকে সহযোগিতা করবে। এদের মধ্যে যদি কারো সমস্যা থাকে আমাকে বলেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা কিন্তু যাদের বিরুদ্ধে সমস্যা হয়েছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। শিবির কি সেই সৎসাহস আছে? আমার সাদিক কায়েম ভাই তো সাবেক ছাত্রলীগ করে আসছে। তাহলে আমরা তার কাছে আচ্ছা, এখানে দেখি, হ্যাঁ, উনি খুবই ব্যবস্থা নিয়েছেন। 70 জনের বিরুদ্ধে ছাত্রলীগের সংশ্লিষ্ট অভিযোগ আসছে এবং যাকে প্রদান করা হয়েছে সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। আমি আবার ঠিক আছে, বলছি, এবং নাসির আচ্ছা, আপনি তিনবার যে কারাবরণ অ্যানালজি থেকে করেছেন। আমাকে অভিযোগ করতেছেন সে অ্যানালজিতে সে ছাত্রলীগ না না না, সে অ্যানালজি থেকে সে ছাত্রলীগ, তার যেহেতু ছাত্রলীগের সাথে আমি ছাত্রলীগ আমার কোনো পোস্ট ছিল, ছাত্রলীগের আমার কোনো পোস্ট ছিল আগে থেকে না। নাসিরউদ্দিন আমি এই যে 13-14 সাল থেকে এই সাদিক কায়েম চট্টগ্রামের রাজপথে ফেসিবাদ বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছে, সেগুলো যদি চট্টগ্রামে যান খোঁজ খবর নেন সেটা পাবেন। আমার সহযোগীরাই তাদের চোখ হারিয়েছে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে নামার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট সেটা আপনি জানেন, ম্যাকদাও জানে কি পরিস্থিতি ছিল। যখন আমি ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে আসি, জোরপূর্বক কয়েকটা প্রোগ্রাম আমাকে নিয়ে যায়, সেই ছবি সেটা দেখতে পাবেন, সেখানে সেটা মাহমুদ আলমের পাবেন, সেটা হাসান সার্জিস ক্যাম্পাসে যারা ছিল সেটা সবার ওইটা পাওয়া যায়। কিন্তু এই ছবিটাকে নিয়ে ওই ছবিটাকে নিয়ে আপনারা যে নোংরা, আপনাকে বলতে যে নোংরা রাজনীতি করতেছেন সেটা হচ্ছে সন্ত্রাসের কথা বলছি। সন্ত্রাসের কথা যদি দেখি, ছাত্র দল এবং অন্যান্য ছাত্র সংগঠন যদি সেটা যদি পত্রিকা খুলেন সেটা দেখা যাবে। এবং আমরা অভ্যুত্থান পরবর্তী দেখতে পেয়েছি প্রথম সন্ত্রাস যেখানে কায়েম হয়েছে সেটা কুয়েটের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের উপরে তাদের উপর মেরে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সেখানে রামদা দিয়ে আমরা দেখতে পেয়েছি কারা গিয়েছিল, সেগুলো জাতির কাছে পরিষ্কার। তামিরুল মিল্লাহ মাদ্রাসার একজন শিক্ষার্থীকে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার পর তাকে থানায় গিয়ে তার থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া, পরে মেডিকেলে ওইখানে তাকে জোরপূর্বক তাকে স্বীকারোক্তি নেওয়া, এভাবে বিভিন্ন ক্যাম্পাসে সেই পেশ শক্তি প্রদর্শন করা, সেই হামলা করা, সেগুলো যদি আমরা খুঁজি তাহলে সেই ছাত্রদলের আমরা রক্তাক্ত দিনগুলো আমরা দেখতে পাই। তো ছাত্রদলের যে রক্তাক্ত দিন, সে ট্রমা, সেগুলো এখন পর্যন্ত সেটা যায় নাই। এবং এর পাশাপাশি এখানে বারবার বলা হচ্ছে, ঠিক আছে, শিবিরের উপর দায় দেওয়া, মানে শিবিরের যে কাজ, শিবিরের যে অ্যাক্টিভিটি, শিক্ষার্থীদের বান্ধব শিবিরের যে কাজ, সেগুলোকে তারা মোকাবেলা করতে না পেরে সেই শাহবাগী যে বয়ান, সে আওয়ামী লীগ যে বয়ান তৈরি করেছে, দিল্লি যে শিবিরের ব্যাপারে যে বয়ান তৈরি করে দিয়ে গেছে, সেই বয়ান দ্বারা ওনারা বারবার প্রভাবিত হচ্ছে। ওই বয়ান দ্বারাই তাদের কোনো কিন্তু নতুন বয়ান নাই, সে ওই যে শাহবাগী বয়ান, সেটা দিল্লির বয়ান, শিবিরকে হচ্ছে মোকাবেলা করা, এর বাইরে তাদের আর কিছু নাই। তো এই ধরনের যারা রাজনীতি নামে অপরাজনীতি করতেছে, শিক্ষার্থীরাই তাদের ব্যাপারে অবস্থান নেবে। এবং এখানে আরেকটা বলা হচ্ছে, ক্যাম্পাসের মধ্যে যদি একটা পিঁপড়া মরে এটা শিবিরের দায়, একটা যদি পাতাও পড়ে এটা শিবিরের দায়। উনি যে বারবার শিবিরে কে করছে ভাই, নামগুলো একটু বলেন। কিসের গুপ্ত? শিবিরের সকল কর্মসূচি প্রকাশ্যে, শিবির সকল রাজনীতি করতেছে, কারা আছে এটা আপনি আমাদের ফেসবুকে যান, অ্যাক্টিভিটি বলতে হতে পারে, তাহলে আপনি আমি একজন রাজনৈতিক দল হিসেবে আপনার এটা অজ্ঞতা কারা আছে, ঠিক আছে, কারা আছে সেটা জানেন না। 30 সেকেন্ড রেসপন্ড করতে দেন, উপর দায় দিয়ে দাও। আমাকে একটু 30 সেকেন্ড রেসপন্ড করতে দেন। স্টেটমেন্টটা থেকে দেখতে পাই, মানে ওই যে শিবিরের কে নামগুলো বলতে পারে না, তার ভাই পৃথিবীতে যায় 30টা সেকেন্ড, সেটা যদি শিবিরের হয় তাহলে আর কি নষ্ট করে ফেলেছে, 30টা সেকেন্ড নষ্ট করছে, একটু বলতে চাই। আচ্ছা, আমরা একটু আপনার সাথে আলাপ করে দেন, আমরা একটু ডাকসু নির্বাচনটা নিয়ে কথা বলতে চাই। জি, আমরা যে ভারতের মধ্যে দেখতে পাই, নরেন্দ্র মোদি যদি হচ্ছে কি করতে চায়, সে যদি কাউকে দমন করতে চায়, তখন জানা সে সবসময় পাকিস্তান খুঁজে পায়। জি, একটু বলতে চাই, সাদিক একটু বলতে চাই। আমি কিন্তু উপরে কথা বলি না, আপনি শেষ করেন তারপর আমি বলবো। সে বয়ানদার শিবিরকে শিবিরকে হচ্ছে ডিহিউম্যানাইজ করতে হবে। ভাই বুঝছি তো কথা, উত্তর দিতে দেন। আচ্ছা, বারবার দিল্লির কথা বলেন। 2021 সালে যখন নরেন্দ্র মোদি আসছে, আপনারা একটু পত্রিকা ঘাটে দেখেন তো, জামাত ইসলামীর বিবৃতি আছে, সেটাকে হচ্ছে উৎসাহ দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে। সেই মুহূর্তে যেই প্রোগ্রামের সময় জামাত ওই সময় মানে নরেন্দ্র মোদিকে স্বাগতম জানাইতেছে, সেই সময় নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে কুশপুত্র লিখা পুড়াইতে গিয়ে আমরা মাইর খাইতেছি। কোনো কিছু হলেই দিল্লি বলে পাশ কাটায় যাওয়ার যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে খুব বেশি মানুষ গ্রহণ করবে না। দ্বিতীয় কথা যেটা গুরুত্বপূর্ণ, উনি বলতেছেন যে শিবিরের প্রোগ্রামে কারা যায় দেখে আপনি আমাদের অজ্ঞতা যে আমরা বুঝি না। আবারও বলতেছি, শিবিরের প্রোগ্রামে যে অ্যাটেন্ড করতে যায় তাকে যদি পরের দিন আমি শিবির বলি, আপনি বলবেন ট্যাগ দিতেছিলেন, তাহলে করবোটা কি? আমার কর্মীকার, আপনি যদি শিবিরের রাজনীতি, কেন আমি আপনাকে কপি করব? শিবিরের আলাদা একটা রাজনৈতিক স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা শিবিরের এখানে হচ্ছে নেতা হয় কম, কর্মী হয় বেশি।
আপনাদের দলের কর্মী কারা, ছাত্র দল আপনারা কি পাবলিশ করেন আপনার দলের কর্মী কারা কারা আছে? অফকোর্স পাবলিশ কোন কর্মীদের কর্মী তালিকাটা কি দেন? আমার কর্মী স্বীকার ঠিক করে আছে? যে আমি ছাত্র তাহলে দল স্বীকার করি, নাই, গর্বের সেটা সাথে বলি। শিবিরের যারা কর্মী সেটা সবাই স্বীকার এখনো করতেছে। পর্যন্ত আমি না, কোনোদিন না, না, একটা না, স্টুডেন্টকে এটা পাই না হচ্ছে যে একটা- বলে যে আমি মানে শিবির একটা করি, গর্বের অযৌক্তিক সাথে একটা বলে। কথা। গর্বের মানে সাথে শিবির করি, তালিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিবিরের এখনো এখানে হচ্ছে পর্যন্ত একজনকেও পাই না। আমাদের কাজগুলো হচ্ছে খুবই আমি divided আবারও থাকে। বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কাজগুলো শিবির করি, এই coordination কথাটা আমাদের সব স্বীকার কাজগুলো একজনও হয়। করে না, যে আমাদের শিবির কাজগুলো করে, সব হেও বলে না আমি coordination শিবির হয়। করি। আমাদের এটা এরকম কেমন হচ্ছে সম্ভব? ভাই, আপনার 500 জন formation কমিটি, আমার formation ঠিক আছে, মধ্যে হইতে 150 হবে জনের না। সহসভাপতি, কিন্তু আপনার যে 150 জন joint formation, secretary, সেই formation এইভাবে টা কিন্তু কমিটি হয় না। প্রকাশ আমাদের করেন। এখানে কমিটি বাণিজ্য হয় না, কমিটি না দিলে পরের দিন আমি ককটেল মারবো, এই কাজ এখানে হয় না। ঠিক আছে, আমাদের কমিটিগুলো হয় ছোট, আমাদের কাজগুলো আপনি কমিটি কোঅর্ডিনেশনের মাধ্যমে শুনেন, হয়। কমিটি ঠিক আছে? মারলে ককটেল মারবো এটা হয় না। ঠিক আছে। শুনেন, আমি রাজনীতি করব, এখন আমার কেন? আমার স্বাধীনতা যেটা আছে, structure, আমি আপনি আমার তাহলে আমার সংগঠনের গঠনতন্ত্রটা আপনি আত্মসমালোচনা করেন করার না। সক্ষমতা আপনি আমার আমার আছে। গঠনতন্ত্র পড়ে মানে আসেন, আপনার তারপর সংগঠন- আমার ব্যাপারে কথা আপনার- বলেন। আপনার সংগঠন করলে আপনার বিরুদ্ধে কথা ঠিক বলা আছে। যাবে না। আমরা- এখন মানে কথা হচ্ছে কি, প্রতিবাদ মানে করা যাবে আমার না। ভাইদের কথা এটা তো শুনে মনে হচ্ছে না স্বৈরাচার আমাকে ওই যে আগের কায়দার, যেটা পুরাতন বন্দোবস্তের যে রাজনীতি ছিল, ঠিক পুরাতন আছে, বন্দোবস্ত একটা নিয়ে শোডাউন আসছেন নিয়ে আপনি। রাজনীতি করতে হবে, আপনারাই নিয়ে আসছেন। বিশাল শোডাউন করতে হবে, ঠিক আছে, কারোর উপর জোরপূর্বক কোনো কিছু চাপাই দিতে হবে, এটা মানে হচ্ছে ছাত্র রাজনীতি। আর যদি এখানে বলতেছে যে চ্যারিটি পলিটিক্সটা, এটা হচ্ছে দাসত্বের রাজনীতি নাকি? আমি যে চ্যারিটি পলিটিক্স, এটা আমি একই সাথে আমাকে চ্যারিটিও করতে হবে, একই সাথে আমার শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটা পড়াশোনাকে আপনি উত্থাপন charity করতে হবে, politics করতে এটা গিয়ে তো কোলাবোরেশনের ছাত্রলীগকে মাধ্যমে এটা হইতে ফিরিয়ে হবে না। আপনি আপনি charity যখন politics বলছেন করতে চ্যারিটি, গিয়ে এটাকে বলা হচ্ছে ছাত্রলীগকে দাসত্বের ফিরিয়ে রাজনীতি, আনতেছেন, এটা কারণ কেমন আপনি ভাই? প্রশাসনকে এটা তো সম্পূর্ণ control করার অযৌক্তিক। চেষ্টা এগুলো করতেছেন, এগুলোর আপনি সাথে প্রশাসনের পাশে সম্পূর্ণ ছায়া একটা প্রশাসন হচ্ছে ছাড়ার চেষ্টা সম্পূর্ণ করতেছেন। একটা হচ্ছে আমরা তো এটার বিরুদ্ধে analogy। রাজনীতি করে আজকের এই জায়গাটাতে আসছি। ছায়া প্রশাসন না না, বিশ্ববিদ্যালয়ে ছায়া চলবে না। পড়াশোনা আমরা কে করতেছি চলবে না, বিশ্ববিদ্যালয়ে। অবশ্য বিশ্ববিদ্যালয় এটার পড়াশোনাকে against আমরা বাধ্য রাজনীতি করবো। করছি। আমাদের যে দাবি দেওয়া আছে আমরা- সেটার জন্য আপনারা শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে, ছাত্রলীগের থাকার কারণে এটা এখন বিশ্ববিদ্যালয় আপনারা প্রশাসনকে ছাত্রলীগের culture থেকে বেরোতে ছাত্রলীগের পারেননি। আমরা আন্ডারে কারা একদম ছিল, ওই শেষ যে লাস্ট প্রান্তে 70 আছি। জনের তালিকা দেখে সাদিক বোঝা ভাই। যায় কারা ছাত্রলীগকে পুনর্বাসন সাদিক- করছে। সাদিক ঠিক আছে, ভাই, এটা আমরা- আমরা মানে হচ্ছে এখানে ছাত্রলীগের গলা করার কিছু নাই। ব্যবস্থা নিয়েছি। আপনার ব্যবস্থা নিয়েছে সংগঠন 5 জনের যদি বিরুদ্ধে, ঠিক ব্যবস্থা আছে, নিত, সাদিক এবং কেন যাকে আমার প্রদান বিরুদ্ধে করছে ব্যবস্থা নিত? সে সেটা কিন্তু হলো আপনার ছাত্রলীগের সংগঠন সাথে পারে তার নাই। ছবি। ঠিক আছে, আমরা এটা হলো আমরা ছাত্র আমরা রাজনীতি। একদম শেষ প্রান্তে আছি। জেনারেল স্টুডেন্টের কাছে যান, কার ঠিক বক্তব্য আছে, গ্রহণযোগ্য জি, দেখেন। ওইটা সবার কাছে আমরা- পরিষ্কার। আমরা 70 একদম জনের শেষ তালিকা দেখে প্রান্তে বোঝা আছি। যায় সাদিক কারা ভাই। ছাত্রলীগকে পুনর্বাসন আমরা করছে। ব্যবস্থা নিয়েছি। ওই- আপনার সংগঠন ঠিক আপনার আছে, বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থার জন্য নেয়নি। যাকে এটা আপনার প্রদান করছে, সংগঠনের ব্যর্থতা। ব্যবস্থা যাকে প্রদান করছেন সেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। তাহলে কি ব্যবস্থা নেবেন আপনি? যাকে ওই বিলালের নাসিরুদ্দিন গলায় ঘন্টা বাজাবে কে? ওই নাসিরুদ্দিন ঠিক শাহ আছে? 3 বার জেল খাটছে। এই ছাত্র শিবিরের বারবার কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু হামলা করে হয়েছে, সবাই মামলা 57 জন খাইছে, তারা আহত আর শিকার রিমান্ডে হয়েছে। ছিল। FRL তারা এর অফিস সামনে করতে তার পারে উপর না। হামলা শিবিরের উপর হয়েছে, সবচেয়ে শিবিরের জুলুম হয়েছে। এটা ছাত্রলীগের কারো উপর চোখে হয় চোখ না। রেখে লড়াই আপনারা অফিস করছে। করতে পারছেন, চোখ ওই যে অফিস করে চোখে চোখ আমরা রাখছেন। এর বাইরে আর কিছু একদমই না। শেষ প্রান্তে। আমি আপনার কাছ থেকে 30 সেকেন্ডে জানতে চাইবো যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ যে আপনারা সেখানে ছায়া প্রশাসন চালাচ্ছেন, এখন কি আপনারা দেখেন, এই ছায়া না, প্রশাসন- আমি শেষ করি প্রশ্নটা। সেটা হলো যে এখন কি আপনারা ডাকসু নির্বাচনের জন্য আপনারা কি অনুকূল পরিবেশ নিজেরা মনে করছেন, এই জন্য ডাকসু নির্বাচনে আপনারা বেশি আগ্রহী এবং আপনাদের উচ্ছ্বাসটা বেশি? আচ্ছা দেখেন, ছায়া প্রশাসন এখানে প্রক্টর যে সে হচ্ছে সাদা দলের সম্ভবত কোন একটা পোস্টে আছে, তারেক রহমানের মিটিংয়ে তাকে দেখা যায়, সে হলো শিবির। মানে পৃথিবীতে যা আছে যত ভালো কাজ সব হচ্ছে শিবির, যত ঘটনা ঘটক সব হলে শিবির। ওনাদের অ্যানালজি হচ্ছে এটাই। তাহলে ঠিক আছে, ভোটারদের কাছে আপনারা আমি কি নিয়ে উনি যাচ্ছেন? খারাপ করে ভালো কাজ করে উনাকে এই যে আমি proctor আসবো, কে, আমি না, আসবো, আমি আমি উনার আসবো। ডাকসুর দিকে proctor আসতে অবশ্যই। আসতে না, না, আসতে মানে সবাই। আপনারা আমরা সেটা হচ্ছে ছাত্র- সাধারণ শিক্ষার্থীদের কাছে আপনারা কি নিয়ে যাচ্ছেন, আমাকে যদি আপনি 20 সেকেন্ডে বলেন। জুলাই বিপ্লব পরবর্তী এটা সবার আকাঙ্ক্ষা হচ্ছে এটা কি প্রতিটি ক্যাম্পাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া, এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইসলাম ছাত্র শিবির গত 1 বছর ধরে আমাদের সকল যত হচ্ছে আমাদের দাবি দেওয়া ছিল, এর প্রথম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন হওয়া। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা জিতে আসবে আমরা সবাইকে গ্রহণ করতে প্রস্তুত আছি। ক্যাম্পাসে যদি আমরা গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করতে চাই, অবশ্যই আমার ছাত্র সংসদ নির্বাচনটা লাগবে, এবং আমার যদি আগামী বেটার বাংলাদেশ চাই অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন লাগবে। সেটার জন্য ইসলাম ছাত্র শিবির আমাদের জায়গা থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সবাইকে আহ্বান করছি। কিন্তু আমরা আশঙ্কিত, কারণ ইসলাম ছাত্র শিবির 1982 সালে যখন ডাকসুতে গিয়েছিল সেই সময় আমার 6 জনের পাউরে গিয়েছিল। আমার হচ্ছে ওই সময় ওকে, আমরা আর ইতিহাসে না যাই, আমরা আপনার বার্তাটি পেয়েছি। আবিদুল ইসলাম, দেখেন, যদি ডাকসু- আপনি বলেন যে হ্যাঁ। ছাত্রদল আসলে নির্বাচন চায় কিনা। ডাকসু নির্বাচন ছাত্রদল এই বাংলাদেশে ভোটাধিকারের জন্য তার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছে। সব দিকের ভোটাধিকারের জন্য আমরা লড়াই করে গেছি, আমরা এখন ডাকসু নির্বাচন চাচ্ছি। কিন্তু কিছু জিনিস সতর্ক করে রাখা উচিত। বর্তমান ডাকসুর যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রতে গণতন্ত্র এবং ভোটাধিকারকে সংকুচিত করা হয়েছে, এবং আমরা চেয়েছিলাম সভাপতি পদে সরাসরি ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি উঠে আসুক, সেটাও তারা করেনি। তারপর দেখেন চূড়ান্ত যে ভোটার তালিকা আছে, সেই ভোটার তালিকায় আমরা অসংখ্য ছাত্রলীগকে পেয়েছি, এবং নিরাপত্তা মঞ্চ নামে একটা আছে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের ছায়া হিসেবে কাজ করে, যে জুলিয়াস সিজার যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত এবং বিভিন্ন হচ্ছে যে হামলায় তার অভিযুক্ত আছে, সে এখনো পর্যন্ত কিভাবে বাইরে ঘুরে বেড়ায় এবং কিভাবে ভোটার হয় এবং কিভাবে
মনোনয়ন ফর্ম তুলে এসে সংবাদ সম্মেলন করে এখনো আমার মাথায় আসে না। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 1500 শিক্ষক নিয়োগ করেছে আওয়ামীপন্থী শিক্ষক। সুতরাং যা মোট পার্সেন্টেজের প্রায় 64% শিক্ষক। সুতরাং ওই ধরনের আওয়ামী শিক্ষককে রেখে নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। সুতরাং তাহলে কি ছাত্রদল নির্বাচনে যাবে না? অফকোর্স 2019 সালে যখন আমাদের কোনো অবস্থাই ছিল না তখন আমরা নির্বাচনে গিয়েছি, আমরা গণতন্ত্রমুখী নির্বাচনমুখী। কিন্তু এই জিনিসগুলো সংখ্যাগুলো প্রস্তুতি আছে, এই সংখ্যাগুলো সম্পর্কে আমাদের হচ্ছে যে সজাগ থাকতে হবে। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলাদেশের যারা পরাজিত শক্তি, পরাজিত শক্তি, এরা একটা বিশাল গন্ডগোল লাগানোর একটা পায়তারা করার একটা সম্ভাবনা আছে। মিটফোর্ডের ঘটনা যেমন ভাবে বিএনপি জড়িত ছিল না, এমন নানান ধরনের আপনার কাছে 30 সেকেন্ডে জানতে চাই যে আপনাদের ক্যাম্পাস রাজনীতি কি প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলা, নাকি আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা নিয়ে আপনারা যাচ্ছেন? অবশ্যই আমাদের নিজস্ব এজেন্ডা আছে। অবশ্যই আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক, তাদের জন্য যেই জিনিসটি প্রয়োজন ছিল সেটি হচ্ছে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব। অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্বের কথা আমাদের সংস্কার প্রস্তাবে ছিল, তা মানা হয়নি। আবিদদের প্রস্তাবের সাথে আমাদের প্রস্তাবের অনেকগুলি জায়গায় মিল ছিল, যেমন ডাকসুর প্রধানকে হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে রাখা, ও ডাকসুর প্রধান হিসেবে কোনো শিক্ষককে না রাখা, এবং ডাকসুর যে ক্ষমতা সেই ক্ষমতাকে বৃদ্ধি করা। কিন্তু যখনই আমরা এই প্রস্তাবগুলো তুলেছি তখনই বলা হয়েছে একটা মিডিয়া ন্যারেটিভের মধ্য দিয়ে যে বামপন্থীরা, ছাত্রদল, তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে আবিদ মানে যারা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সাক্ষী আছেন, জুলিয়াস সিজার তালুকদারের আলোচনা আমি তার আগের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে প্রশাসনের কাছে স্পষ্ট করে বলেছি, কিন্তু প্রশাসন এগুলা কোনো কিছু নিয়ে আমল করে না, প্রশাসন এগুলা কোনো কিছু নিয়ে কেয়ার করে না। এবং প্রশাসনের এই অদূরদর্শিতার জন্য যদি ডাকসুতে একটা কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, একটা মানে কি বলবো ঝামেলা গন্ডগোলের পরিস্থিতির সৃষ্টি হয়, তখন যেই ছাত্র সংগঠনগুলি এগুলি নিরসন করার জন্য গত 6 মাস ধরে কথা বলতেছে, আপনি দেখবেন আবার মিডিয়া ন্যারেটিভের মধ্যে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হবে। ওকে, আমরা শেষ করি। আমরা চাই যে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন হোক এবং যারাই নির্বাচিত হয়ে আসবে তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সহাবস্থান নিশ্চিত করবে এবং ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে। দর্শক, এই ছিল আজকে, আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।